বালিকা চেয়েছে চাঁদ, পেয়েছে আধুলি। কবিতার এই পংক্তির মতো 40 উত্তীর্ণ বাংলাদেশের অর্থনীতিও অনেকটা একই রকম। আমরা যখন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে কথা বলি, আমরা সব সময় এক পক্ষ হতাশার কথা বলি, আরেক পক্ষ আশার কথা বলি। অনেকেই আমরা বলি আমাদের আশপাশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি, কেউ বলেন অনেকটা এগিয়ে আছি। এসব বিতর্ক হরহামেশা চলছেই। টিয়া ট্রাভেলসের আজকের 100তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই বিশেষ অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর, আছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমির। স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। 100তম পর্বের প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে আমরা 40 বছরেরও আগে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, ওই সময় আমাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে এগিয়ে নেবার স্বপ্ন, অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন, আজকে 42তম বছরে এসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনি কি দেখেন? বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় দেশ, যার উদ্ভব একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছে এবং সেখানে অনেক স্বপ্ন ছিল, তার প্রথমটি ছিল যে অর্থনৈতিক বৈষম্যের অবসান। সেই প্রেক্ষাপটেই আমরা গত 4 দশকে বাংলাদেশের অর্থনীতি নানান ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে গিয়েছে ঠিকই, আমি মনে করি যে এটি একটি সম্ভাবনাময় পথেই আছে। কেননা প্রথম দশকে 70 থেকে 80 আমরা পুনর্গঠনের সময়ে ছিলাম এবং তখন আমরা পুনর্গঠন একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, আমাদের তখন বিদেশি সাহায্য পাওয়া বা অন্যান্য বিষয়গুলো, এর সাথে অনেক রাজনৈতিক পরিবর্তনও আছে। কিন্তু 80-র দশক থেকে এবং বিশেষ করে 90-এর দশকে এসে যখন আমরা ঠিক পূর্ণ গণতান্ত্রিক ধারায় চলতে শুরু করলাম, তখন থেকেই আপনি লক্ষ্য করবেন যে আমাদের অর্থনীতির ইন্ডিকেটরগুলো একটা পজিটিভ হচ্ছে। যেমন 78 সালে মাত্র 3টি শার্ট নিয়ে, রিয়াজ গার্মেন্টের 3টি শার্ট নিয়ে, কিংবা আমাদের নুরুল কাদির সাহেবের দেশ গার্মেন্টস এর যে অভিযাত্রা, সেটার থেকেই যদি আমরা এখন গার্মেন্টস এর যে অগ্রযাত্রা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আসলে আমাদের একটা নিজস্ব একটা শক্তি, একটা রেজিলিয়েন্ট একটা শক্তি এর ভিতরে আছে। নইলে এত ঘাত প্রতিঘাতের ভিতরেও এই ইন্ডাস্ট্রিগুলো এভাবে উঠতে পারত না। এবং আমাদের একটা সবচাইতে বড় সাকসেস স্টোরি হচ্ছে কৃষিতে। আমাদের কৃষি গবেষণায় এবং আমাদের যে বিড়ি বাড়ি বা এরা যেসব গবেষণা করেছেন, আমি তাদেরকে অবশ্যই জানাতে চাই ধন্যবাদ জাতির পক্ষ থেকেই। আমি একটু আসি, আপনার কাছে আসবো, তার আগে আমাদের ব্যবসায়ী খাতের একজন প্রতিনিধি আছেন সৈয়দ নুরুল ইসলাম, তার কাছ থেকে শুনবো যে আমরা 71 থেকে আজকের এই জায়গায় আমাদের আপনি ভূমিকায় যে কথাটা বলেছেন সেটা দিয়ে আমি শুরু করতে চাই। আপনি বলেছিলেন বালিকা চেয়েছিল চাঁদ, পেয়েছে আধুলি। কিন্তু আমি কথাটাই বিশ্বাস করি না। আসলে বালিকা চাঁদ চেয়েছিল, বালিকা চাঁদের পাশাপাশি গেছে, যেটা মজিদ সাহেব যে কথা বলেছেন। ঠিক আছে, কারণ আমি আদুলি পেয়েছি বলে আমার আগামী প্রজন্মকে হতাশ করে দিতে চাই না। যে বালিকা চাঁদ চেয়েছিল 71-এ, সে হয়তো চাঁদের স্পর্শ পায়নি, কিন্তু চাঁদের আলো পেয়েছে এদেশে। আপনি 70-এ আমাদের পার ক্যাপিটাল ইনকাম কত ছিল, আমাদের পাওয়ার জেনারেশন কত ছিল, আমার গাড়ি চালানোর মতো রাস্তা কত ছিল, আজকে কত। ইভেন 80-র দশকে আমার অবস্থান কোথায় ছিল, আজকে কোথায়। আরো সাম্প্রতিক ডাটা নিয়ে যদি আমি কথা বলি, 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক সরকারের কাছে, তখন আমার রিজার্ভ ছিল, ইফ আই এম নট ডুইং মিস্টেক, ইজ অ্যারাউন্ড $4 billion or $5 billion। আমার এক্সপোর্ট ছিল $14 billion। আজকে আমার রিজার্ভ হচ্ছে $11 billion, আমার এক্সপোর্ট হচ্ছে $24 billion প্লাস। এই বছর আমরা পাকিস্তানকে ক্রস করেছি এক্সপোর্টে। তারা কিন্তু আমাদের চেয়ে টেকনোলজিক্যালি, ম্যানেজমেন্ট স্কিলে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। ইন্ডাস্ট্রিয়াল বেস ছিল, ইন্ডাস্ট্রিয়াল পরিবার ছিল, আমরা কিন্তু তাদেরকে ক্রস করেছি। আমরা কি বলতে পারি না যে আমার বালিকা চাঁদ স্পর্শ করতে না পারলেও চাঁদের আলোর স্পর্শ পেয়েছে? আপনাকে ধন্যবাদ। আমার ভালো লাগছে অত্যন্ত যে আমরা সব সময় দেখেছি যে ব্যবসায়ী খাত থেকে যারাই আসেন তারাই কেবল অভিযোগ নিয়ে কথা বলেন, বিভিন্ন অভিযোগ করেন, অনুযোগ করেন। আজকে ভালো লাগছে যে সৈয়দ নুরুল ইসলাম অত্যন্ত আশাবাদের কথা বললেন। ডক্টর হাসান মনসুর, আপনার পর্যবেক্ষণটা শুনি। অবশ্যই পাকিস্তানের তুলনায় আমরা ভালো করেছি, ভারতের তুলনায় আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছি, সেটা স্বীকার করে নিলেও, হ্যাঁ, কিন্তু আমরা আরো কি অনেক ভালো করতে পারতাম না, সেটা অবশ্যই আমি মনে করি যে পারতাম। এবং আমাদের সাথে অগ্রযাত্রায় যারা একসাথে যাচ্ছিল সেসব দেশ কারা? তারা হচ্ছে থাইল্যান্ড,
তারা হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়া। ভিয়েতনাম তো অনেক পরে, মালয়েশিয়ার কথাই আমি বলবো, কোরিয়ার কথাও বলবো, একটু আগের থেকে, যদিও পাকিস্তান আমল থেকে কোরিয়া, কিন্তু এরা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমরা একই লেভেলে ছিলাম। এখন তারা কোথায়? কোরিয়ার কথা আমি বাদই দিলাম, সে তো প্রায় $30,000 চলে গেছে এখন, সেটা বাদই দিলাম। কিন্তু মালয়েশিয়ার কথাও যদি ধরি, সেটা $15,000-16,000 চলে গেছে তাদের পাশে। থাইল্যান্ডের কথা যদি ধরি, তারা কোথায় আছে? আমাদের অনেক গুণ বেশি আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, আমাদের সামনে অনেক এগিয়ে যেতে হবে, এবং আমরা, অথবা অন্যভাবে বললে, আমরা অনেক পিছিয়ে গেছি। তবে এটা ঠিক, দক্ষিণ এশিয়ার কনটেক্সটে যদি আমরা দেখি, আমাদের যেখানে আমরা আছি জিওগ্রাফিক্যালি, সেই কনটেক্সটে আমরা রিলেটিভলি কিন্তু খারাপ করি নাই। এবার যাব রাশেদ আল মাহমুদ তিতুমির, আপনার কাছে যে উন্নয়ন অন্বেষণে আপনি কি দেখতে পান? না, আমি তো দেখতে পাই যেটা হচ্ছে যে মানুষ অনেক এগিয়েছে, কিন্তু সরকার এগিয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন আছে। রাষ্ট্র কতদূর এগিয়েছে, কতদূর আসলে আমাদের রাজনৈতিক দল এগিয়েছে। নিঃসন্দেহে মানুষ অনেক এগিয়েছে, এবং সেই সম্ভাবনা আমরা অনেক বেশি করে দেখছি। কারণ আপনি যদি খেয়াল করেন, যতগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে হচ্ছে মানুষ। সেটা আপনি যদি গার্মেন্টস বলেন, সেখানে কি পরিমাণ শোষণ হচ্ছে সেটা অবশ্য অন্য বিষয়, কিন্তু যদি আপনি দেখেন মধ্যপ্রাচ্যে মানুষ যাচ্ছে, যদি বাংলাদেশের যে ডলারের কথা হলো, সেটা আসলেই মানুষ দিচ্ছে। যদি আপনি চিন্তা করেন হচ্ছে যে আপনার কৃষকের কথা বলা হলো, তাহলে দেখবেন হচ্ছে যে এমন একটা দেশে বাস করছি যেখানে হচ্ছে যে 80-র দশকে আমরা লক্ষ্য করেছি যে কৃষক যেহেতু কোনো গোষ্ঠী নাই, কারণ ফেডারেশন নাই, কোনো চেম্বার নাই, সেই জন্য সে কথা বলতে পারে না। আমাদের এখানে সরকারের সমস্ত সুবিধা সেখান থেকে তুলে দেওয়ার মাধ্যমে হয়েছে। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে বাংলাদেশ একটা অসীম সম্ভাবনার দেশ, এবং বাংলাদেশের জনগণ, সেটা ভারত বলেন বা পাকিস্তানের থেকে, অবশ্যই এটা সামনের দিকে যাবে। কারণ হচ্ছে ওটা একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টের মাধ্যমে ওই দেশগুলো তৈরি হয়েছে, আর আমরা আসলে এই দেশ তৈরি করেছি। আর একটি বিষয় হচ্ছে যে খুবই লক্ষ্যযোগ্য বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখনও কিন্তু আমরা একটা অগ্রগতি লক্ষ্য করেছি। সেই অগ্রগতি কি? আগে ইলেকশনগুলো হতো কি আপনার এক্সপ্রেশন অফ ইন্টেন্ট, মানে আমি ক্ষমতায় গেলে এই করব। কিন্তু বর্তমানে যখন এই দলকে ক্ষমতা দিয়েছে, তার মানে বলেছে যে এই দল তার ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে যে 2012 সালে এই করব, 13 সালে এই করব, 14 সালে এই করব। তার মানে জনগণ আসলে বিচার করতে পারবে যে এই সরকার সেগুলো বাস্তবায়ন করেছে কিনা, কারণ এক ধরনের বেঞ্চমার্কিং হয়েছে। এটাও একটা জনগণই কিন্তু এগুলো দেখাচ্ছে। তা আমি মনে করি যে আমাদের দেশ অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল, এবং সেটা সবসময় প্রথমে প্রমাণ করেছে যারা এই সমস্ত মূলধারার লোক, অর্থাৎ হচ্ছে হেনরি কিসিঞ্জারকে 2 চপটাঘাত করেছে, যিনি হচ্ছেন বলেছিলেন, বা তার যারা দোসররা আছেন যারা বলেছিলেন যে বাস্কেট কেস, সেটা প্রথম দিক থেকে পূরণ করছে। কারণ আসলে আমাদের দেখতে হবে যে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের যারা তল্পিবাহক, সেটা বিশ্বব্যাংক হতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, সেটি অন্যান্য প্রতিষ্ঠান হতে পারে, তাদের দিকে কিন্তু মানুষ চপটাঘাত করেছে। এই যে রাশেদ আল মাহমুদ তিতুমির যে কথাটি বললেন, যে রাষ্ট্র ধারণ করতে পারছে কিনা, মানুষের এগিয়ে যাবার যে আকাঙ্ক্ষা বা চেষ্টা, এর সঙ্গে রাষ্ট্র তার ইচ্ছাকে বা তার যে স্পিরিটটাকে লালন করতে পারছে কিনা, ধারণ করতে পারছে কিনা, ব্যবসায়ী নেতা হিসেবে আপনি একটি শিল্প গ্রুপের চেয়ারম্যান এবং একটি চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে আপনার মন্তব্য জানাচ্ছি। আমি ওনার কথার সব পজিটিভ দিকগুলোকেই স্মরণ করে কথা বলবো, কিন্তু উনি একটা কথা ইউজ করেছেন যে গভর্নমেন্ট সেক্টরে শোষণ কিরকম হচ্ছে। আমি কিন্তু গভর্নমেন্ট সেক্টরকে রিপ্রেজেন্ট করি, আমি বিজেপির সাথে আছি। এই আলোচনায় এই ধরনের কথা আমরা যত কম বলতে পারবো, ততই বিতর্ক আমাদের কম হবে। আমাদের মতো 45-50 বছরের মধ্যবয়সী এন্টারপ্রেনার যারা 80 সালে শুরু করেছিলাম কপর্দক শূন্য, আমরা কিন্তু কেউ শিক্ষকের ছেলে, কেউ কৃষকের ছেলে, কেউ স্কুল টিচারের ছেলে, কেউ মসজিদের মুয়াজ্জিমের ছেলে, কেউ মসজিদের ইমামের ছেলে আমরা এসেছি। আজ আমরা যখন ওয়ার্ল্ডমার্টের টপ এক্সিকিউটিভের কাছে গিয়ে $1 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করি, সেখানে পুরো জাতি গর্ব করার কথা, কিন্তু সেখানে যখন শোষণের কথা আসে, আসলে অর্থনীতি নিয়ে আর কথা বলার কোনো সুযোগ আমি পাই না। কারণ অর্থনীতি ইজ রিলেভেন্ট টার্মস। আমি অর্থনীতির ছাত্র না, ওনারা অর্থনীতি বুঝেন, আমি বুঝি না, কিন্তু আমার জীবনের প্রতিটা পদক্ষেপ অর্থনীতিকে নিয়ে। তাই আমি বলছি যে যদি কোন সেক্টর, যে সেক্টর জাতিকে এখানে নিয়ে আসছে, আমরা
মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার পর যদি কোনো কিছু নিয়ে গর্ব করি সেটা হচ্ছে গার্মেন্টস নিয়ে। আমরা এখন বলি উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ম্যাকেনজির সাম্প্রতিক রিপোর্ট বলছে উইদিন এ 5 years টাইম উই উইল বি দ্য নাম্বার 1 সাবজেক্ট টু কন্ডিশন, যে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস গুলো করতে পারি। সেই সেক্টরকে যদি আপনি শোষণের জায়গা মনে করেন সেখানে কিন্তু কোনো আলোচনার অবকাশ আছে বলে মনে করি না। তাই আমি বলবো লেট আস টক এন্ড লেট আস ডিসকাস ইট পজিটিভ ওয়ে। যে কথা বলছিলেন উনি একটা চমৎকার কথা বলেছেন যে মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো দেশ স্বাধীন হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে। আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু একটা যুদ্ধের মাধ্যমে। যুদ্ধ পরবর্তী যারা দেশটাকে গড়ার দায়িত্ব নিয়েছিল তারা কিন্তু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে করেছিল। ওনারা এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে যখন আমাদের একটা সংবিধান রচনা করতে দিতে পেরেছিলেন, এর চেয়ে বড় অর্জন রাজনীতিবিদরা, এর চেয়ে বড় পাওনা আমি মনে করি জাতির নেই। কারণ তারা পেরেছে, অনেক জাতি যুদ্ধের পরে এই কাজটা করতে পারেনি। আমাদের আগের প্রজন্ম যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমাদের প্রজন্ম পরিশ্রম করে অর্থনৈতিক বেস তৈরি করেছে। আমার ছেলে যখন 5 বছর পর ব্যবসা আসবে, সে যদি আমার মুখ থেকে হতাশার কথা শুনে, সে বলবে আমি কি ব্যবসায় যাব নাকি আমার বাবার অ্যাপার্টমেন্ট বিক্রি করে কানাডায় যাব। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিকজ উই হ্যাভ টু অ্যাট্রাক্ট আওয়ার নেক্সট জেনারেশন টু আওয়ার ইকোনমি মেইনস্ট্রিম। চমৎকার বলেছেন ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই। এই যে কথাটি বললেন যে সেকেন্ড জেনারেশন কি অ্যাপার্টমেন্ট বিক্রি করে কানাডায় যাবে না বিজনেসে জয়েন করবে? ম্যান বিহাইন্ড দি প্লাউ ইজ দ্য মেন ইম্পর্টেন্ট জিনিস আর কি। আমি খেজুর গাছ থেকে রস চাচ্ছি, কিন্তু খেজুর গাছটা বাঁচতেছে কিনা, খেজুর গাছটা ঠিক মতন স্বচ্ছ সচল থাকছে কিনা সেটার দিকে দেখার ব্যাপারে আমি প্রচুর হয়তো রেভিনিউ চাচ্ছি, কথার কথা, হ্যাঁ, কিন্তু রেভিনিউ দেওয়ার মতন সেই সক্ষমতা, সেই পলিসি ফ্রেমওয়ার্কের সেই কোঅর্ডিনেশন সেগুলো হচ্ছে কিনা এটা অবশ্যই দেখার বিষয় আছে। এবং আমাদের এমন কিছু সেক্টর আছে যেগুলো আমরা ইনবিল্ড, আমাদের এখানে সম্ভাবনার যথেষ্ট সুযোগ আছে। এখানে শুধু একটা প্রণোদনা এবং সেটা একটা সমন্বয়ের একটা বিশেষ ব্যাপার জড়িত আছে। আমরা যদি সাম্প্রতিক কালের অনেকগুলো পলিসি ফ্রেমওয়ার্কের বিষয়গুলো যদি দেখি, দেখা যাচ্ছে যে আমি বলছি যে ঠিক আছে প্রবাসীরা আপনারা বিদেশি অর্থ নিয়ে আসেন, এখানে ইনভেস্টমেন্ট করেন। আজকে সকালে একজন প্রবাসী এসে আমাকে যেটা জানালেন যে তার কাছ থেকে টাকা নিয়ে এখানে একজন একটা ফ্ল্যাট তৈরি করেছে, কিনেছে, তিনি এখন তাকে দিচ্ছে না, বুঝাই দিচ্ছে না। তার কাছে একটা হতাশার বিষয় এই যে সে এখন কার কাছে যাবে, এই নালিশটা করতে কার কাছে যাবে। বা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমের ভিতরে এটা নাই যে একজন বিদেশ থেকে টাকা পাঠালো কিন্তু সেই টাকাটার ইনভেস্টমেন্টটা পেয়ে তার সুফলটা সে যে পাবে, সেই সুফলটা দেওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে যে এখানে একটা লেজে গবরি অবস্থা। আমি মনে করি আমাদের অর্থনীতির দুটো বড় দুষ্টু ক্ষত হচ্ছে, একটা হচ্ছে এই ইনফর্মাল ট্রেড, আর একটা হচ্ছে আমি মনে করি ইনফর্মাল রেভিনিউ, রেন্ট সিকিং কেউ কেউ বলে থাকেন, ইনফর্মাল রেভিনিউ। কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু বাড়ছে, যে কোনো একটা কাজ করতে যে কিন্তু সহজভাবে পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি আমি সেটাই বলছি যে আমরা সেই এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করতে পারছি কিনা, এই বিষয়টা রিভিউ হওয়া দরকার। এই বিষয়টার দিকে খুব ভালোভাবে নজর দিতে পারলে ইয়েস, এটা একটা কিন্তু সম্ভাবনাময় দেশ এবং এর অনেক কিছু করার আছে। আমি যদি আপনার আগে কথাতেই আসি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি দেখছি, যে সম্ভাবনার কথাটি বলেছিলাম, আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে আলাপ করছিলাম যে তার ছেলে আছে ইংল্যান্ডে, আমার ছেলের মেয়েরা সবাই বিদেশে জন্ম। এখন কথা হলো যে আমরা তাদেরকে কি বলতে পারি, কি অ্যাসুরেন্স দিতে পারি যে তারা বাংলাদেশে এসে থাকবে। বিদেশ থেকে এসে একটা সাদা মন নিয়ে যদি একটা বিজনেস করতে চায়, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, এখানে যারা বড় হয়েছে তারা কিন্তু এই সমাজের মধ্যে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের কম্প্রোমাইজ করে তারা বড় হয়েছে। খুবই কঠিন একটা জিনিস। বাইরে থেকে এসে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এই সমাজের মধ্যে টিকে থাকা তাদের জন্য কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার হবে কিন্তু আমি মনে করি। এইটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই জন্য আমি যেটা বলবো যে আমাদেরকে সবচেয়ে আগে নজর দিতে হবে, আমাদেরকে একটা ডিম্যান্ড ক্রিয়েট করতে হবে আমাদের রাজনীতিবিদদের উদ্দেশ্যে, আমাদের সমাজের যারা নেতা তাদের উদ্দেশ্যে, যে আপনারা সমাজটাকে একটু ভালো করুন, যেখানে আপনাদের সবার প্রজন্মে আমাদের সব নেত্রী সন্তানেরাই তো বাইরে আছে, তারাও তো আসতে চায় হয়তো, বা ভালোভাবে আসতে চাক, আমরা সেটা চাই। আমরা চাই যে সর্বস্তরের লোকের যারা সন্তানেরা বাইরে আছে তারা যেন আমাদের দেশে এসে আমাদের দেশে উন্নতি করতে পারে। তারা তো ওয়েল ট্রেন্ড পিপুল আউটসাইড, তাই না? তারা কেন আসবে না? আমরা তাদেরকে আনতে চাই, কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা যদি আমরা করে না দিতে পারি, আমরা আমাদের প্রজন্মে, এবং আমরা সেটা করতে হলে আমাদের একটা সত্যিকারের ভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে
সঠিক নেতৃত্ব সিলেকশনের মাধ্যমে যে আমরা আমাদের একটা সামাজিক পরিবর্তন আনতে চাই। আমরা সত্যি কথা বলতে বলবো, আমাদের অর্থনৈতিক পরিবর্তন অনেকখানি হয়েছে, আরো হতে পারতো, সামাজিক পরিবর্তন কিন্তু আমি দুঃখের সাথে বলবো আমরা অনেক পিছিয়ে। জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, আপনি ব্যবসা করবেন, সরকার কি করতে পারে? করের সুবিধা দিতে পারে, প্রণোদনা দিতে পারে, সেখানেই সরকার। এখন আমি এইটা ইলাস্ট্রেট করার জন্য আসলে বলবো হচ্ছে, আমি কতদিন ধরে আপনার দেশ গার্মেন্টসের যিনি প্রতিষ্ঠার যে উল্লেখ করা হয়েছে নুরুল কাদের খানের ওয়াইফের ইন্টারভিউ নিচ্ছি অনেক দিন ধরে, বোঝার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে গার্মেন্টস কেন হলো, নুরুল কাদের কেন আসলো, কেন ডক্টর আব্দুল মজিদ না, কেন রাশেদ তিতুমির না, ওয়াই নুরুল কাদের? তা আমি বোঝার চেষ্টা করার জন্য প্রথমে বুঝলাম, হিস্ট্রিতে দেখলাম যে নুরুল কাদের এক সময় আপনার প্রথম যখন গেলেন তখন হচ্ছে উনি জিডি পাইলট হিসাবে চাকরি করলেন। মেজর জেনারেল জিয়াউর রহমান, যার মাধ্যমে গার্মেন্টস এর এখানে ডায়ু কোম্পানি আসছে, তাদের প্রথম পরিচয় হচ্ছে যে আপনার ওই আর্মিতে, কারণ উনি জিডি পাইলট ছিলেন আর উনি আর্মির কর্মকর্তা ছিলেন। দ্বিতীয় এদের পরিচয় হচ্ছে যে যখন নুরুল কাদের খান, আপনারা সবাই জানেন যে পরে উনার হচ্ছে যে উনি ভীষণটা অসুবিধা হয়ে যাওয়ার কারণে উনি এয়ারফোর্স ছেড়ে সিএসপি অফিসার হওয়ার পরে তিনি আবার মুজিবনগরে চলে যান, সেখানে আবার জিয়াউর রহমানের সাথে দেখা হয়, কারণ জিয়াউর রহমানও আপনার ফোর্সে ছিল। এখন আসলো কি, যখন ডায়ু কোম্পানি চিফ ফোন করছেন, জিয়াউর রহমান তখন আপনার বাংলাদেশের হর্তাকর্তা, ডায়ু কোম্পানি ফোন করছে, বলছে যে আমরা আসলে যে কোটা আছি এই কোটার বেশি এক্সপোর্ট করতে পারবো না, এখন আমরা খুঁজছি যে কোথায় এক্সপোর্ট করতে পারবো, রিলোকেট করা যাবে। তখন ডায়ু কোম্পানির প্রধান জিয়াউর রহমানের ফোন করেন, 130 জনকে সিলেক্ট করা হলো, সিলেক্ট করে ডায়ু কোম্পানির ওখানে পাঠানো হলো। যেখানেই রাষ্ট্র এই রকম ভূমিকা রেখেছে সেখানেই উন্নতি হয়েছে। গার্মেন্টস একটা, আর একটা ক্ষেত্র হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওষুধ কোম্পানি, সেখানেও কিন্তু একই। এরশাদের সময়, জেনারেল এরশাদের সময় একটা ড্রাগ পলিসি হলো, যার মাধ্যমে অনেকগুলো ড্রাগ, তার মানে আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করছি হচ্ছে রাষ্ট্র আসলে অর্থনৈতিক বিকাশে আপনার কিন্তু এমপ্লয়মেন্ট, এন্টারপ্রিনিয়রশিপ থাকতে হবে, কিন্তু রাষ্ট্র আপনার কিভাবে সহায়তা করছে এবং আপনি সেই বিকাশটা কিরকম হচ্ছে, সেটা সেম হচ্ছে ভিয়েতনাম, সেম হচ্ছে দক্ষিণ কোরিয়া, সেম হচ্ছে মালয়েশিয়া। সৈয়দ নুরুল ইসলাম, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানবো একটি বিরতির পরে। দর্শক, টিআর ট্রাভেলস বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে